আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদ। আপনাদের সাথে আছি আমি সঞ্জিদা ইসলাম তাহা। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হতে প্রধানমন্ত্রীর আহ্বান, তথ্য পেলেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর তাগিদ। রোহিঙ্গাদের ভাষান্তরে নিতে জাতিসংঘ বাধা দিচ্ছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর। পাহাড় ধসে মৃত্যু হলে দায় নেয়ার সতর্কতা। শ্রীলঙ্কায় সিরিজ হামলায় ধনী ব্যবসায়ী পরিবার জড়িত থাকার তথ্য, কলম্বোয় আদালত এলাকায় আরও বিস্ফোরণ। শেখ হাসিনার পাঠানো ঢাকাই মিষ্টির প্রশংসায় নরেন্দ্র মোদী, অক্ষয়ের সঙ্গে আলাপে মমতারও উপহার পাঠানোর তথ্য। वो मिठाई भी बांग्लादेश के प्रधानमंत्री हैं शेख हसीना जी। এবং চট্টগ্রামের লালদিঘি ময়দানে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা বিকেলে, এবারও চ্যানেল আই সরাসরি সম্প্রচার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি সন্ত্রাসবাদ বিশ্বব্যাপী সমস্যা। জঙ্গিবাদী ঘটনার সাথে কারো জড়িত থাকার তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর তাগিদ দিয়েছেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা রাজশাহী রুটে প্রথম বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মসজিদ মাদ্রাসায় জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, শান্তি থাকলেই উন্নয়ন সম্ভব। পরে প্রধানমন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মিত ইনস্টিটিউট ও স্থাপনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। আজকে জঙ্গিবাদ শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। মাত্র কয়েকদিন আগে 21 তারিখে শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটলো, তাতেও আমরা বাংলাদেশের কয়েকজন হারিয়েছি। সবথেকে দুর্ভাগ্য, অনেকগুলি শিশু সেখানে মারা যায়। সেখানে আমাদেরও বাংলাদেশের শিশু জায়ানকে আমাদের হারাতে হয়েছে এই জঙ্গি সন্ত্রাসের কারণে, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। বাংলাদেশেও এই ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে, তবে আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যাচ্ছে। আমি দেশবাসীকে আহ্বান জানাবো যে এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, কে কোথায় এই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, সেটা শুধু গোয়েন্দা সংস্থাই না, আমাদের দেশবাসীকেও সতর্ক থাকতে হবে এবং খুঁজে বের করতে হবে এবং সঙ্গে সঙ্গে রক্ষাকারী সংস্থাকে জানাতে হবে। কারণ আমরা দেশে শান্তি চাই, কারণ শান্তি দিতে পারে উন্নতি। শান্তিপূর্ণ পরিবেশ হলেই দেশ এগিয়ে যাবে।
ঠাকুরগাঁও ৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পড়ান। এর আগে জাহিদুর রহমান শপথ নেয়ার বিষয়ে তার আগ্রহের কথা জানিয়ে স্পিকারকে চিঠি দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ৩ আসন পীরগঞ্জ রানী সংকৈল থেকে ৩ সাবেক এমপিকে হারিয়ে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান নির্বাচিত হন। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় এক ধনী ব্যবসায়ী পরিবারের জড়িত থাকার কথা জানিয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা। ইনসাফ ইব্রাহিম এবং ইউসুফ ইব্রাহিম নামে ২ ভাই হামলায় যুক্ত ছিল। তাদের কারখানাতেই হামলায় ব্যবহার করা বোমা তৈরি করা হয়। কলম্বোর পূর্বাঞ্চলে আদালত এলাকায় বৃহস্পতিবারও বিস্ফোরণ ঘটেছে। সাবরিনা হাসানের রিপোর্ট। শ্রীলঙ্কায় আত্মঘাতী সিরিজ বোমা হামলার ৫ দিন পর হামলাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় ধনী ব্যবসায়ী পরিবারের সদস্য ৩৩ বছর বয়সী ইনসাফ ইব্রাহিম, তার স্ত্রী ফাতিমা ইব্রাহিম এবং ভাই ইলহাম ইব্রাহিম হামলায় সরাসরি যুক্ত ছিল। শাংগ্রিলা হোটেলে ইনসাফ নিজেই বিস্ফোরণ ঘটায়। আইএসের প্রকাশ করা ভিডিওতেও তাদের দেখা গেছে। গোয়েন্দারা জানিয়েছে হামলায় ব্যবহার করা বোমাগুলো ইনসাফের তামার কারখানায় তৈরি করা হয়। রোববার রাতে আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকে ৯ জনকে গ্রেফতার করেছে। অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে ইনসাফের ছোট ভাই, অন্তঃসত্ত্বা স্ত্রী ও ৩ সন্তান নিহত হয়। তদন্তের জন্য ইনসাফের বাবা শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ ইব্রাহিমকেও পুলিশ গ্রেফতার করেছে। কলম্বোর পুগোডায় ম্যাজিস্ট্রেট আদালতের পেছনে খালি এলাকায় বৃহস্পতিবার আরেকটি বিস্ফোরণ ঘটেছে, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ২১শে এপ্রিল বোমা হামলায় আগাম গোয়েন্দা তথ্য থাকার পরও তা প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো এবং আইজিপি পুজিত জয়সুন্দরাকে বুধবার বরখাস্ত করেছে শ্রীলঙ্কা সরকার। সাবরিনা হাসান, চ্যানেল আই। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ি চাপায় ৪ শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাঙামাটি সড়কে সকালে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠ বোঝাই একটি চাঁদের গাড়ি রাঙামাটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ঝুপড়ি ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে থাকা ৪ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার ঢাকাই মিষ্টির প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়মিত উপহার পাঠান। বলিউড তারকা অক্ষয় কুমারকে দেয়া সাক্ষাৎকারে আরও অনেক মজার এবং চমকপ্রদ তথ্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী। নেতার সঙ্গে অভিনেতার এই আলাপচারিতার কথা জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপচারিতার প্রথমেই অক্ষয় বলেন, তার গাড়ি চালক জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী আম খান কিনা, কেটে খান নাকি আটি সহ কামড়ে খান। এ প্রশ্নে শৈশবে ফিরে যান ভারতের ৬৮ বছর বয়সী প্রধানমন্ত্রী। आम के पेड़ पर जो पकी हुई आम थे वो खाना हमें जरा ज्यादा पसंद। একে একে উঠে আসে রাজনীতির বাইরে নরেন্দ্র মোদীর ব্যক্তিজীবন। বলেন, রাজনীতিতে কঠোর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়মিত উপহার পাঠান। ये ममता दीदी साल में आज ভোটের সময় আমার হয়তো বলা উচিত নয়, কিন্তু মমতা দিদি এখনো আমাকে উপহার পাঠান। এখনো তার থেকে বছরে 1টা বা 2টো পাঞ্জাবি পেয়ে থাকি। আমায় পাঠানো কুর্তিগুলো তিনিই পছন্দ করে কেনেন। এর পরপরই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পাঠানো ঢাকাই মিষ্টির প্রশংসা করেন। वो मिठाई भी बांग्लादेश के प्रधानमंत्री हैं शेख हसीना जी। तो मेरा বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৩-৪ বছর ধরে আমার নতুন নতুন মিষ্টি পাঠান। বিশেষ করে ঢাকাই মিষ্টির স্বাদ অনন্য। এটা একদিন জানতে পারে মমতা দিদি। এরপর থেকে দিদিও আমাকে মিষ্টি পাঠাতে শুরু করেন। तो ममता दीदी को पता चला तो वो भी साल में 1-2 बार मेरे लिए कुछ न कुछ बंगाली मिठाई जरूर भेज देती है। নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকারটি বুধবার প্রকাশ হওয়ার আগের দিন টুইটারে অক্ষয় কুমার বলেন, নির্বাচনের মৌসুমে প্রধানমন্ত্রীর সঙ্গে একটু অন্যরকম কথাবার্তা হতে যাচ্ছে। ফুরফুরে মেজাজের আলাপচারিতায় মোদী বলেন, রাজনীতি এবং নির্বাচনের বাইরে এই আয়োজন তার ভালো লেগেছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। রাশিয়া ও নর্থ কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নর্থ কোরীয় নেতা কিম জং উন। রাশিয়া 2 নেতার প্রথম বৈঠকে পরমাণু নিষ্ক্রিয়করণ নিয়ে আলোচনার কথা জানিয়েছেন ক্রেমলিন।
কোরীয় উপদ্বীপে উত্তেজনা নিরসনে সাহায্যের আশ্বাস দিয়েছেন পুতিন। নাফিস ইফতেখারের রিপোর্ট। রাশিয়ার পূর্বাঞ্চলের শহর ভ্লাদিভস্তকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নর্থ কোরীয় নেতা কিম জং উনের প্রথম সাক্ষাৎ। করমর্দন করে দুই দেশের বন্ধুত্বের জানান দেন দুই নেতা। সূচনা বক্তব্যে পুতিন ও কিম জং উন দুদেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন। পরে প্রতিনিধি দল সহ বৈঠকে বসেন দুজন। কোরীয় উপদ্বীপে উত্তেজনা নিরসনে সাহায্যের আশ্বাস দেন পুতিন। আমরা কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে কথা বলেছি। কি করতে হবে এবং কিভাবে বাস্তবায়ন করতে হবে তা নিয়েও আমরা কথা বলেছি। আমরা চাই ভবিষ্যতে অবস্থার উন্নয়ন ঘটুক। কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে এই আলোচনাকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন কিম জং উন। আমাদের রাশিয়া সফরের অন্যতম উদ্দেশ্য ভ্লাদিমির পুতিনের সাথে কোরীয় উপদ্বীপ নিয়ে আলোচনা, স্থিতিবস্থা বজায় রাখার উপায় খোঁজাই আমাদের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা ভেস্তে যাওয়ায় এই সফরে কিম রাশিয়ার কাছে সহায়তা চাইতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সফর শক্তিশালী দেশের সাথে বন্ধুপ্রতিম সম্পর্ক দেখাতে নর্থ কোরিয়াকে সাহায্য করবে। আবার রাশিয়াও কোরীয় উপদ্বীপের রাজনীতিতে নিজের প্রভাব বিশ্বের কাছে তুলে ধরতে পারবে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। চট্টগ্রামের লালদিঘি ময়দানে আজ ঐতিহ্যবাহী আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতার জব্বারের বলি খেলার ১১০তম আসর বসছে। গ্রামীণফোনের সহযোগিতায় বলি খেলার সব প্রস্তুতি শেষ করেছে আয়োজক কমিটি। এবারও বিকেল ৪টা থেকে ঐতিহ্যবাহী এ খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এ নিয়ে জানতে চৌধুরী ফরিদের কাছে যাচ্ছি, তিনি লালদিঘি ময়দানে আছেন। ফরিদ, জব্বারের বলি খেলার আয়োজন নিয়ে আমাদের জানান। তাহা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের সেই ঐতিহাসিক লালদিঘি মাঠে, যেখানে বিকাল ৪টা থেকে শুরু হবে এই যে ১১০তম বলি খেলার আসর। আজ থেকে প্রায় ১১০ বছর আগে মরহুম আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনের যুবকদের সংগঠিত করতে এই বলি খেলার প্রচলন করেছিলেন। আজ সেই বলি খেলার ১১০তম আসর অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই বলি খেলা উপলক্ষে এই লালদিঘির আশেপাশে প্রায় কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে বৈশাখী মেলা, এবং বলি খেলার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা বিভিন্ন অঞ্চল থেকে এখন শতাধিক বলি ইতিমধ্যে অংশ নিয়েছে। এবারের বলি খেলা তারা নাম তালিকাভুক্ত করেছে। কিছুক্ষণের মধ্যে অনেক বলি এখানে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবস্থান নিয়েছেন। এই বলি খেলা এবারে সরাসরি সম্প্রচার থেকে শুরু করে বলি খেলার সার্বিক সহযোগিতা দিচ্ছেন গ্রামীণফোন। আমি গ্রামীণফোনের একজন কর্মকর্তা, সিনিয়র অ্যাম্বাসেডর এখানে উপস্থিত আছেন, তার কাছে জানতে চাইব আপনারা গত প্রতি বছর অন্য একটা কোম্পানি অংশ নিত, এবারে আপনারা অংশ নিচ্ছেন কেন? গ্রামীণফোন সবসময় বিশ্বাস করে যে বাংলাদেশের ১ নম্বর নেটওয়ার্ক হিসেবে গ্রামীণফোন সবসময় বিশ্বাস করে দেশের ঐতিহ্য, কালচার, ট্রেডিশনের সাথে ইনভলভ থাকার। তারই পরিপ্রেক্ষিতে জব্বরের বলি খেলা, ১১০তম জব্বরের বলি খেলা, এটি একটি ঐতিহ্যবাহী ইভেন্ট। আপনারা সবাই জানেন যে ১১০ বছরের পুরানো একটি ইভেন্ট। সো এটির সাথে বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে গ্রামীণফোন সবসময় ইনভলভ থাকতে চায়। এরই ধারাবাহিকতায় গ্রামীণফোন এই ইভেন্টটিতে এসেছে। ধন্যবাদ মহিউদ্দিন মাহি ভাই আপনাকে। আপনাদের গ্রামীণফোন থাকবে এবং চট্টগ্রামের ইতিমধ্যে হাজার হাজার দর্শক এই বলি খেলা দেখার জন্য উপস্থিত হচ্ছে। বিকাল ৪টা থেকে আমরা সরাসরি এই বলি খেলা লালদিঘির মাঠ থেকে চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের সামনে আমরা বলি খেলা উপস্থাপন করব। তাহা। জি ফরিদ, আপনাকে ধন্যবাদ। গরম বেড়ে যাওয়ার সাথে সাথে পিরোজপুরে পানিবাহিত রোগ বেড়েছে। হাসপাতালগুলোতে হঠাৎ বেড়ে যাওয়া রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। পিরোজপুর থেকে ফসিউল ইসলাম বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্রে মুশাহিদ রানীর রিপোর্ট। পিরোজপুর সদর হাসপাতালে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ এবং জ্বর ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ জন নতুন রোগী আসছেন চিকিৎসা নিতে। ডায়রিয়া হয়েছে 2 দিন আগে ভর্তি, আজকে আবার একজন নিয়ে এসেছে, একই পরিবারের 6 জন। যথেষ্ট বেডের যথেষ্ট অভাব, রোগী সারাক্ষণ বেশি রোগী বাইরে থাকতে হয়, নার্সেরা খুব পেরেশানি এটা নিয়ে। পানিবাহিত রোগে আক্রান্তদের অধিকাংশই নারী ও শিশু। বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেকের স্থান হয়েছে অস্বাস্থ্যকর মেঝেতে। পিরোজপুর সদর হাসপাতালের মতো জেলার অন্য হাসপাতালগুলোতেও প্রায় একই চিত্র। খুবই খারাপ, প্রায় ৩০-৩৫ জন করে রোগী ভর্তি হয়, কিন্তু ওয়ার্ডে 7 বেডের। এখানে অফিসিয়ালি আমাদের বেড দেওয়া আছে, ডায়রিয়ার জন্য বরাদ্দ 7টা বেড। তারপরেও আমরা
আমরা কিছু এক্সট্রা বেড দিয়ে 15টা বেড সংকলন করেছি। এই 15টা বেডের এগেনস্টে এই মুহূর্তে রোগী আছে 49টা। পিরোজপুর সদর হাসপাতালের বহির্বিভাগে গত এক সপ্তাহে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে 2000-এর বেশি এবং জরুরি বিভাগে অন্তত 1000 রোগী চিকিৎসা নিয়েছেন। বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন প্রায় 550 রোগী। ইদানিং একটু আমাদের ডায়রিয়া বেড়ে গেছে, আমাদের প্রতিদিনই প্রচুর ডায়রিয়া রোগী ভর্তি হয়, কিন্তু আমাদের ওষুধের পর্যাপ্ত মজুত আছে, স্যালাইনে পর্যাপ্ত মজুত আছে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। গতবারের মতো এবার আমরা এটা সামাল দিতে পারব। পানিবাহিত রোগ থেকে সুরক্ষায় চিকিৎসকরা বিশুদ্ধ পানি পান এবং পচা, বাসি ও বাইরের খাবার পরিহার করার পরামর্শ দিচ্ছেন। মুশাহিদ রনি, চ্যানেল আই। এবার নিটোর টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার ফুলছড়ি চরাঞ্চলে প্রথমবারের মতো সূর্যমুখী চাষ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে সফল হলে আগামীতে আরো বড় পরিসরে সূর্যমুখী চাষ করবেন তারা। ফারুক হোসেনের পাঠান তথ্য, ভিডিও চিত্রে সুরিতা মাহমুদের রিপোর্ট। গাইবান্ধার এক সময়ের ধুধু পতিত চরাঞ্চলে এখন নানা ফল ফসলের সমারোহ। নানা ধরনের ফসল চাষের পাশাপাশি ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গলনারচরের কৃষক এবছর প্রথমবারের মতো তেল জাতীয় ফসল সূর্যমুখী চাষ করেছেন। নভেম্বর-ডিসেম্বর মাসে লাগানো সূর্যমুখী ফুল ফলন দেয় এপ্রিল-মে মাসে। সূর্যমুখী চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার আশা করছেন কৃষক। এই সূর্যমুখীর নতুন আর কি আসছে, আমরা এখন নাগুমানি আর কি আমরা হইতে পারবো। এই কোম্পানির লোক এসে নিয়ে যাবে। 8 কাঠা জমিন, 12,000 টাকা খরচ হচ্ছে। আল্লাহর রহমতে আল্লাহ জল দেয়, মন 40,000 টাকা বেচা হবে। এটা তেল যদি মানুষ খাওয়া শুরু করে তাহলে এটাও আমাদের মাঠে ব্যাপকভাবে চাষ হবে। এটার ফলন প্রচলিত যে তেল, যে সরিষা, এই সরিষার চেয়ে অনেক বেশি উৎপাদন হয়। খরিফ ও রবি মৌসুমে সূর্যমুখী চাষ হয় বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। এ ফসলে রোগবালাই কম। বিঘায় 8 থেকে 10,000 টাকা খরচ করে কৃষকের লাভ থাকে 18-19 হাজার টাকা। প্রত্যেক চাষির সাথে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জনপ্রতিনিধি আমার নম্বর কৃষি ডিপার্টমেন্টের সাথে একটা কৃষকদের ভালো একটা যোগাযোগ রয়েছে। যে কোনো সময় যে কোনো কৃষক ইচ্ছে করলেই কৃষি ডিপার্টমেন্টের যে কোনো অফিসারের সাথে কথা বলতে পারে। আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। সূর্যমুখী ফুল চাষ করে প্রতি হেক্টরে ফলন পাওয়া যায় 2 মেট্রিক টন। সূর্যমুখী ফুল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পরামর্শ দিতে মাঠ দিবসের আয়োজন করছে স্থানীয় কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে থাকা অসংখ্য ঝর্ণা সহ প্রবহমান জলধারার কারণে পাহাড়ি চিরসবুজ ও মিশ্র চিরসবুজ বনভূমিগুলো জীবন্ত হয়ে রয়েছে। জীববৈচিত্র্যের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীও এসব বন ও ঝর্ণার উপর নির্ভরশীল। প্রকৃতির সংবাদে দেখুন চিরসবুজ বন ও ঝর্ণা নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাতের সাথে পাহাড়ি ঝর্ণা ও ছড়ার উপস্থিতি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চিরসবুজ বনের বিস্তৃতিতে সহায়ক ভূমিকা পালন করছে। তাই চিরসবুজ বনের সাথে পাহাড়ি ঝর্ণাগুলোর সম্পর্ক অত্যন্ত নিবিড়। মাধবকুণ্ড, শুভলং, হিমছড়ি, তিনাপ সাইতার, নাফাকুম ঝর্ণার মতো পরিচিত ঝর্ণাগুলো ছাড়াও ছোট বড় অসংখ্য ঝর্ণা ও জলপ্রপাত দুর্গম পাহাড়ের গা বেয়ে অবিরাম ধারায় বয়ে চলেছে। এসব ঝর্ণা ছোট ছোট ছড়ায় ভাগ হয়ে পাহাড়গুলোর মাঝ দিয়ে প্রবাহিত হয়ে একসময় নদীতে গিয়ে মেশে। তাই পাহাড়ি বনের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় এসব ঝর্ণার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ঝর্ণার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে অসংখ্য পর্যটক এই স্থানগুলোতে ভ্রমণ করে থাকেন। পাহাড়ি জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনেও এই ঝর্ণাগুলোর প্রবাহিত পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বনভূমি ধ্বংস করে কৃষিকাজ, নির্বিচারে বৃক্ষনিধন, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদ আহরণ ইত্যাদি কারণে একদিকে যেমন চিরসবুজ বন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পাহাড়ি ঝর্ণার জলপ্রবাহ কমে গিয়ে ছড়াগুলোও শুকিয়ে যাচ্ছে। আর এতে নেতিবাচক প্রভাব পড়ছে পাহাড়ি নদীগুলোর উপর, নষ্ট হচ্ছে পাহাড়ের পরিবেশ ব্যবস্থা। তাই চিরসবুজ বন ও পাহাড়ি ঝর্ণা রক্ষায় সকলের সচেতনতা বৃদ্ধি পেলে ভালো থাকবে পাহাড়ি পরিবেশ। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।